আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহ তাআলার অশেষ কৃপায় সকলে ভালো আছো। তোমরা অবশ্যই জেনে থাকবে যে বৈশ্বিক করোনা মহামারীর মধ্যে আমরা কিন্তু ইতিমধ্যেই বেশ কয়েকটি ঈদ পার করে দিয়েছি। যেহেতু আমরা আমাদের 2টা বছর যাবৎ চলতেছে, 2 বছর যাবৎ চলতেছে আমাদের করোনা মহামারী। সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের যে এই যে ঈদ উৎসবগুলো সেগুলো কিন্তু আমরা এই করোনার ভিতর দিয়ে পার করলাম। ইতিমধ্যেই কিন্তু আমরা ঈদের ছুটি থেকে আবারও তোমাদের সামনে এসে উপস্থিত হয়েছি। যদি এই করোনা মহামারী বা এই পরিস্থিতি প্রতিকূল পরিস্থিতি না থাকতো তাহলে কিন্তু তোমাদের সাথে আমাদের দেখাই হতো, সরাসরি দেখা হতো, তোমাদের সামনে আমরা উপস্থিত থেকে কিন্তু ক্লাস নিতাম। এটা কিন্তু তোমরা অবশ্যই জেনে থাকবে। যেহেতু আমরা ঈদের আগে তোমরা দেখে থাকবে যে বিগত 9 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই প্রথম সেমিস্টার পরীক্ষাগুলো দিয়েছিলে। তারপরে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান, যদিও শিক্ষা প্রতিষ্ঠান সরকার ঘোষিতভাবে বন্ধ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের অনলাইন কার্যক্রম তোমাদের সাথে চালিয়ে যাচ্ছিলাম। সেটিও কিন্তু 10 তারিখ থেকে শুরু করে নিয়ে বিগত দিনগুলো এগুলো থেকে কিন্তু আমরা বন্ধ করে রেখেছিলাম। আজ নতুন করে তোমাদের সামনে উপস্থিত হলাম অনলাইন ক্লাসে। আবারও তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি, সেই সাথে ঈদ উত্তর শুভেচ্ছা জানাচ্ছি। আশা করব সকলেই পরিবারের সাথে ভালোভাবে সুন্দরভাবে ঈদ উদযাপন করেছো। যাই করো না কেন বা যাই করে থাকো, বিগত দিনগুলোকে আমরা পিছনে রেখে বা ঈদের উৎসবকে আমরা এখন বাদ দিয়ে আমরা নতুনভাবে পড়াশোনাতে মন দেব। অবশ্যই পড়াশোনা আমাদেরকে চালিয়ে যেতে হবে। পরিস্থিতি একদিন স্বাভাবিক হবে, কিন্তু আমরা যে এই যে সময়গুলো পার করছি বা বিগত সময়গুলো আমরা দিয়ে যাচ্ছি, যে সময়গুলো আমাদের চলে যাচ্ছে, এগুলো কিন্তু আমরা আর পাবো না। সেজন্য কিন্তু আমাদের পড়াশোনাটা বন্ধ রাখতে চলবে না, অবশ্যই ধারাবাহিকভাবে আমাদের লেখাপড়া চালিয়ে যেতে হবে। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই খেয়াল করবে যে আমি বোর্ডে লিখেছি স্বাধীন বাংলাদেশ। তোমরা যেহেতু প্রথম সেমিস্টার পরীক্ষা ইতিমধ্যেই শেষ করেছো, সেহেতু কিন্তু আমরা সেকেন্ড সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় সাময়িক পরীক্ষার জন্য কিন্তু দ্বিতীয় সাময়িক পরীক্ষার যে সিলেবাস রয়েছে সেটির আলোকেই কিন্তু আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এইটি ক্লাস নেব স্বাধীন বাংলাদেশ দ্বিতীয় অধ্যায়ে। তোমরা অবশ্যই খেয়াল করবে যে দ্বিতীয় অধ্যায়ের হেডিংটা হচ্ছে স্বাধীন বাংলাদেশ। এই স্বাধীন বাংলাদেশের উপরেই বা এই স্বাধীন বাংলাদেশ থেকে আজকে তোমাদের সামনে কিছু কথা বলবো। আশা করব সকলেই ক্লাসটি ভালোভাবে দেখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা অবশ্যই জেনে থাকবে যে 1971 সালের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমেই কিন্তু বাংলাদেশের স্বাধীনতা অর্জন করা হয়ে থাকে। তোমরা বাংলাদেশের ইতিহাস বা বাংলাদেশ জন্মের বা বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার ইতিহাস কিন্তু তোমরা অবশ্যই জেনে থাকবে। বিগত দিনগুলোতে 1971 সালের আগে যে সময় আমরা পার করেছি বা আমাদের দেশের যে পরিস্থিতি ছিল সেটি কিন্তু তোমাদের সামনে আমি ধারাবাহিকভাবে বিভিন্ন ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে আমরা স্বাধীন বাংলাদেশ অর্থাৎ এই অধ্যায়ের হেডিংটাই হচ্ছে স্বাধীন বাংলাদেশ। এই স্বাধীন বাংলাদেশ কিভাবে, কাদের কাছ থেকে, কোথা হতে, কত বছরে বা কত মাসে, কাদের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা প্রতিষ্ঠিত হয়েছি বা প্রতিষ্ঠা লাভ করেছি বা স্বাধীন হয়েছি, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু সাধারণত আলোচনা করব। দেখো, আমি আবার বলছি যে 1971 সালে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। তাহলে আমরা কি জানলাম যে 1971 সালে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে কিন্তু 1971 সালে আমরা বা আমাদের বাংলাদেশ স্বাধীনতা লাভ করে বা অর্জন করে। স্বাধীনতা লাভের জন্য বাঙালিরা কিন্তু বিভিন্ন ত্যাগ তিতিক্ষা দুঃখ কষ্ট সহ্য করেছে। কোনো একটা স্বাধীনতা, তুমি যদি ব্যক্তির স্বাধীনতার কথাও বলো তাহলে কিন্তু সেখানে তোমাকে অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করেই তোমার স্বাধীনতাকে অর্জন করে নিতে হয়। তেমনি করে এই যে বাংলাদেশকে স্বাধীন করা বা বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে অর্জিত করা বা স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করার পেছনে কিন্তু বহুবিধ কারণ রয়েছে। সেখানে কিন্তু এই বাংলাদেশ তথা আমরা বাঙালি যারা রয়েছি তদানীন্তন সময়ে কিন্তু আমরা বিভিন্ন ত্যাগ তিতিক্ষা দুঃখ কষ্টের মাধ্যমে কিন্তু আমরা এটিকে প্রতিষ্ঠিত করেছি বা স্বাধীনতা অর্জন করেছি। তোমরা অবশ্যই জেনে থাকবে যে পাকিস্তানের সাথে কিন্তু আমরা সাধারণত যুদ্ধ করে আমাদের রক্তের বিনিময়ে, মা বোনের ইজ্জতের বিনিময়ে কিন্তু আমরা এই দেশটাকে স্বাধীন করেছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 1970 সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। তদানীন্তন পাকিস্তান আমলে বা তদানীন্তন সময়ে পাকিস্তানে 1970 সালে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তোমরা অবশ্যই জেনে থাকবে যে
তোমাদের বিভিন্ন পরীক্ষায় কিন্তু প্রশ্ন হবে যে পাকিস্তানের সাধারণ নির্বাচন কত সালে হয়েছিল বা কত সালে হয়ে থাকে। তোমাদের কিন্তু অবশ্যই জানা থাকতে হবে যে 1970 সালে পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়, আর সেই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। যদিও আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পেছনে বহুবিধ কারণের মধ্যে বাঙালি বা বাংলাদেশের মানুষ এই যে তাদের পশ্চিম পাকিস্তানের মানুষের শোষণ নিপীড়ন থেকে বাঁচার জন্য কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আওয়ামী লীগকে ভোট দেন। আওয়ামী লীগকে ভোট প্রদানের মাধ্যমে কি করেন, আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। কিন্তু পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী আওয়ামী লীগকে ক্ষমতা হস্তান্তরে কি করে থাকে, নানা রকম ষড়যন্ত্র শুরু করে। এই যে তাদের যে বিভিন্ন ষড়যন্ত্র বা তারা যে তাদের দল বা তাদের যে দলীয় পর্যায়ে যে নির্বাচনটা হয়েছিল সেই নির্বাচনে তাদের হার মানা, এই যে হার মানাটা তারা কিন্তু অতি সহজে বা খুব সহজে মেনে নিতে পারে নাই। তারা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে এই যে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বা আওয়ামী লীগ কী করে যে তোমার নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার ফলে বা সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পরে ক্ষমতা পাওয়ার যে একটা প্রয়াস তৈরি হয়, সেখানে কিন্তু তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে বা এই আওয়ামী লীগকে ক্ষমতা হস্তান্তর করতে কিন্তু শাসক গোষ্ঠীগুলো কী করে, বিভিন্নভাবে পায়তারা শুরু করে। তারা কিন্তু তাদের এই যে তদানীন্তন পাকিস্তান আমলে সাধারণ নির্বাচনে পূর্ব বাংলা অর্থাৎ আমাদের বর্তমান বাংলাদেশের যে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তাদের হাতে ক্ষমতা হস্তান্তরে বিভিন্ন কারচুপি শুরু করে দেয়। 1971 সালে 1 মার্চ পাকিস্তানের জাতীয় পরিষদের তোমার যে অধিবেশনগুলো হয়ে থাকে সেটি কিন্তু অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। আর এটি বন্ধ করে থাকে তোমরা অবশ্যই জেনে থাকবে যে তৎকালীন সময়ের তদানীন্তন প্রেসিডেন্ট প্রধান ও সামরিক আইন প্রশাসক জেনারেল ইয়াহিয়া খান কিন্তু এই কাজগুলো করে থাকেন। তাদের যে ক্ষমতাসীন দল বা তারা যে পরাজিত হয় আওয়ামী লীগের কাছে, এই আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের ফলে তারা যে ক্ষমতায় বসতে চায় বা ক্ষমতায় যেতে চায় বা তাদের যে অধিকার, আমরা বলবো যে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের ফলে কিন্তু অধিকার চলে আসে যে আমরা ক্ষমতাসীন দল, আমরা অবশ্যই সরকার গঠন করব, আমরা এই দেশের বা জাতীয় সংসদের কি করব, তোমার শাসন কার্যগুলো পরিচালনা করবে। সেক্ষেত্রে কিন্তু তারা বিভিন্নভাবে পায়তারার মাধ্যমেই কিন্তু তারা কী করে থাকে, এদেরকে ঠেকিয়ে থাকে বা হটিয়ে থাকে বা তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে বিভিন্ন রকমের কারচুপি শুরু করে দেয়। তারপরে যদি আমরা বলি যে দেখো এরপর এই যে ইয়াহিয়া খান যখন অধিবেশন স্থগিত করে দেয়, তদানীন্তন সময় জাতীয় পরিষদের অধিবেশন যখন অনির্দিষ্টকালের জন্য যখন বন্ধ করে দেওয়া হয়, তখন কিন্তু এর প্রতিবাদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 2রা মার্চের 2 তারিখে অসহযোগ আন্দোলনের ডাক দেন এবং 7 মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণে জনগণের উপর পাকিস্তানের সেনাবাহিনীর আক্রমণ চালায়। তোমরা অবশ্যই জানো, ঐতিহাসিক ভাষণে জনগণকে মুক্তি ও স্বাধীনতা অর্জনের জন্য সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতির ডাক দেন। এই যে তদানীন্তন প্রেসিডেন্ট এবং প্রধান সামরিক শাসক ইয়াহিয়া খান যখন আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তরের বিভিন্ন ষড়যন্ত্র শুরু করে, তারপরে আমরা দেখে থাকি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 2রা মার্চ অসহযোগ আন্দোলনের ডাক দেন এবং 7 মার্চ রেসকোর্স ময়দানে তার ঐতিহাসিক ভাষণের মাধ্যমে বা ঐতিহাসিক ভাষণে জনগণকে মুক্তি ও স্বাধীনতা অর্জনের কী করে ঐক্যবদ্ধ করে তোলার একটা বা যুদ্ধের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার জন্য কী করে ডাক দিয়ে থাকেন এবং প্রস্তুতি নেওয়ার জন্য সকলকে উৎসাহ প্রদান করে থাকেন। তোমরা অবশ্যই জেনে থাকবে যে 25 মার্চ নিরস্ত্র জনগণের উপর পাকিস্তানের সেনাবাহিনীরা আক্রমণ চালায়। 25 মার্চের এই ঘটনাকে কিন্তু আমরা গণহত্যা বলে থাকি যে 25 মার্চ এই নিরীহ বাঙালির উপর পাকিস্তানের স্বৈর শাসকদের নির্দেশনায় পাকিস্তানের সেনাবাহিনীরা নিরস্ত্র বাঙালির উপর ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। সেখানে কিন্তু নিরীহ মানুষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং তোমরা অবশ্যই জেনে থাকবে যে বাংলাদেশের বিভিন্ন সৈনিক বিভিন্নভাবে কিন্তু তারা পরাজিত হয় এবং শহীদ হয়ে যায়।
এই যে তাদের যে পায়তারা শুরু করা, এটা থেকে কিন্তু সাধারণত আমরা বেরিয়ে আসার জন্য বা এটার কারণেই কিন্তু আমরা পরবর্তীতে দেখে থাকি যে 1971 সালে কিন্তু আমাদের এই যুদ্ধটি সংগঠিত হয়ে থাকে সাধারণত। দেখো, তারপরে আমরা দেখব যে 26শে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন। 26শে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন। 10ই এপ্রিল মুজিবনগর সরকার গঠন এবং স্বাধীনতার সাংবিধানিক ঘোষণাপত্র গ্রহণের মাধ্যমে মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক যাত্রা শুরু করা হয়ে থাকে। 10ই এপ্রিল মুজিবনগর সরকার গঠন এবং স্বাধীনতার সাংবিধানিক ঘোষণাপত্র গ্রহণের মাধ্যমে মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। দীর্ঘ 9 মাস এক রক্তক্ষয়ী সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে 1971 সালে 16ই ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জিত হয়। পাকিস্তানি হানাদার বাহিনী 93,000 সদস্য ওই দিন আত্মসমর্পণ করে থাকেন। তোমরা অবশ্যই জেনে থাকবে যে আত্মসমর্পণ যখন করেন সেখানে কিন্তু 93,000 সদস্য ছিলেন। বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নামক এক রাষ্ট্রটি অভ্যুদয় ঘটে, যেটি তোমাদের বললাম যে 1971 সালে কিন্তু 16 ডিসেম্বর আমাদের বিজয় অর্জিত হয়। আর বিভিন্ন ভাবে কিন্তু আমরা ত্যাগ, তিতিক্ষা, দুঃখ, কষ্ট সহ্য করার মাধ্যমে কিন্তু সাধারণত আমরা এই দেশটি পেয়েছি বা এই দেশের আমরা বর্তমান যে বসবাস করতেছি, এটি যদি আমরা যেটি তোমাদের প্রথমে বললাম যে এই দেশের বা স্বাধীন বাংলাদেশের পেছনের যে ইতিহাস, সেটি কিন্তু তোমাদের সামনে আমি বিভিন্নভাবে আলোচনা করেছিলাম। যখন আমরা বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের অভ্যুদয় ঘটে, স্বাধীনতা লাভের পর যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ গড়ার কঠিন একটা চ্যালেঞ্জ চলে আসে। যখন একটি দেশের যুদ্ধ সংগঠিত হয় তখন কিন্তু সাধারণত সেই দেশের অর্থনীতি, তোমার জাতীয় সম্পদ বা জাতীয় যে বিভিন্ন প্রাকৃতিক সম্পদগুলো থাকে সেগুলো কিন্তু সাধারণত ধ্বংস হয়ে যায়। আর এই যে যুদ্ধ বিধ্বস্ত দেশ বা যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠনের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমের চ্যালেঞ্জ চলে আসে। আর এগুলোকে মোকাবেলার মাধ্যমে কিন্তু সাধারণত সেটিকে মোকাবেলার মাধ্যমে কিন্তু দেশটিকে আবার কি করা হয়, পুনরায় প্রতিষ্ঠিত করা হয়ে থাকে বা নতুন রূপে গঠন করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করব তোমরা অবশ্যই যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে আলোচনা করলাম, আশা করব যে সকলেই বুঝতে পেরেছো যে আসলে আমাদের এই বাংলাদেশ কীভাবে স্বাধীন হয়েছে। আগামী ক্লাসে তোমাদেরকে আবারও ভালোভাবে জানাবো যে মুক্তিযুদ্ধের প্রস্তুতি, সশস্ত্র মুক্তিযুদ্ধের যে মুক্তিযুদ্ধ, স্বাধীনতার অভ্যুদয় বা আহ্বান কীভাবে হয়েছিল, এই বিষয়গুলো নিয়ে তোমাদের সামনে আগামী ক্লাসে আলোচনা করব। আজ এ পর্যন্ত থাকবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকে এখানে শেষ করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।